শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক ট্রাম্পের, রাখলেন দর কষাকষির সুযোগ। ফরিদা পারভিন আইসিইউতে মৃত্যুর গুজবে বিরক্ত পরিবার। দুই নদীর বাঁধ ভেঙেছে, আবারও ডুবছে ফেনী। অর্থ উপদেষ্টা বলছেন বর্ধিত শুল্ক অন্যায্য। গুলিস্তান পার্কের পুকুর থেকে পাঞ্জাবি পাজামা পরা শিশুর মরদেহ উদ্ধার। খুলনায় জামিনে মুক্তি পেল 2 সাজাপ্রাপ্ত জঙ্গি। গত বছর ধর্ষণ 516, এবার 6 মাসে 481। শুল্ক এড়াতে আরও 10 বোয়িং কিনবে সরকার। চট্টগ্রামে 2 জনের দেহে জিকা শনাক্ত। যুদ্ধবিরতির মধ্যেই চীনা ক্ষেপণাস্ত্র পেল ইরান। এবারে বিস্তারিত। 3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন তিনি। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। গতকাল বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছে। তবে শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ রেখেছেন ট্রাম্প। তবে এরই মধ্যে তার ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 1 আগস্টের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি বলবো সময়সীমা ঠিকঠাক রয়েছে, তবে একেবারে শতভাগ নয়। চিঠিগুলোই কি তার চূড়ান্ত প্রস্তাব জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি একে চূড়ান্ত বলবো। কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে তবে আমরা সেটা করব। অসুস্থ হয়ে কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন শিল্পী ফরিদা পারভিন। শারীরিক অবস্থা ভালো না হয় শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হয় তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। শিল্পীর স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম জানিয়েছেন, আমরা আছি অসুস্থ মানুষটাকে নিয়ে চিন্তার মধ্যে। কোথায় সবাই দোয়া করবেন সেখানে হুট করে কে বা কারা গুজব ছড়িয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী জানিয়েছেন, ফরিদা পারভিন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। তার এখনকার অবস্থা ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, রক্তে সংক্রমণ আছে, জ্ঞানের মাত্রা কম কাজ করছে। কিডনি পূর্ণ বিকল, সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করানো হয়। তার এখনকার যে অবস্থা তাতে যে কোনো মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট দরকার হতে পারে। আজ সন্ধ্যায় শিল্পীকে দেখতে হাসপাতালে যান শিল্পী রফিকুল আলম ও শিল্পী আবিদা সুলতানা এবং দায়িত্বরত চিকিৎসকের কাছে শিল্পীর স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বের হয়ে সঙ্গীতশিল্পী রফিকুল আলম বাঙালিয়ানাকে টেলিফোনে জানান, শিল্পীর জটিলতা কাটেনি, তবে চোখ মেলে আমাদের দেখে চিনেছেন এবং ক্ষীণস্বরে কথা বলেছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় 440 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে জেলার বিভিন্ন নদীর পানি। এর মধ্যে ভেঙেছে 2টি নদীর বেড়িবাঁধ। লোকালয়ে নদীর পানি ঢুকতে থাকায় জেলার নিচু এলাকার বাসিন্দারা গত বছরের মতো আবার বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, সিলুনিয়া নদীতে পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আজ সন্ধ্যা 6টায় মুহুরী নদীর পানি বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই নদীতে পানি বিপদসীমা 12.55 সেন্টিমিটার। নদীর পানি বাড়ায় মুহুরী, কহুয়া, সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বিভিন্ন স্থান ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিকেলে সীমান্তবর্তী পরশুরাম উপজেলার পশ্চিম গদানগর এলাকায় সিলুনিয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে লোকালয়ে ঢুকতে শুরু করেছে নদীর পানি। এর আগে সকালে ফুলগাজী উপজেলার শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর পাড় সংলগ্ন সড়ক ভেঙে 2টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি তুলনামূলক কম দাবি করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, এরপরও ৩৫% সম্পূরক শুল্ক আরোপের ন্যায্যতা থাকে না। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। বিষয়টি সুরাহা করতে দুই দেশের মধ্যে আলোচনা চলার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রয়েছেন, ওদের সঙ্গে আরেকটা মিটিং আছে। ইউএসটিআর এর সঙ্গে যখন আনুষ্ঠানিক আলাপ করবে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভই। এই যে ৬ তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো বিষয় আছে। এখন না এটা হলো একটা, তার প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1 to 1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%। ঢাকার গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুর থেকে ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধারের কথা জানিয়েছেন পল্টন থানার এসআই আবু ইউসুফ। শিশুটির পরনে ছিল নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা। এসআই ইউসুফ বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে আরও 2 শিশুর সঙ্গে পুকুরের পানিতে গোসল করতে নামে ওই শিশুটি। হয়তো সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়, পরে তার সঙ্গে থাকা 2 শিশু সেখান থেকে চলে যায়। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ও সাজা ঘোষণা হওয়ার 5.5 বছর পর জামিনে মুক্তি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় খুবির 2 শিক্ষার্থী নূর মোহাম্মদ অনিক এবং মোজাহিদুল ইসলাম। সোমবার 7 জুলাই রাতে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে গত সপ্তাহে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ আশুরার ছুটির কারণে কারাগারে পৌঁছাতে দেরি হয়। সোমবার আদেশ পৌঁছানোর পর সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ এনে করা মামলায় এই 2 শিক্ষার্থীর 30 বছরের সাজা হয়েছিল। তবে 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর কারা অভ্যন্তরে তারা অনশন শুরু করেন। বিষয়টি জানতে পেরে তাদের আইনি সহায়তা দেওয়া শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয়। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2525 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনার খবর প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। এর মধ্যে 516টি ছিল ধর্ষণের ঘটনা। শিশু ধর্ষণের ঘটনা ছিল 367টি। তবে এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত 481 জন নারী ও কন্যা শিশু ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে শিশু 345টি। আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ 15টি পত্রিকার খবর সংকলন করে নারী ও কন্যা শিশু নির্যাতনের এসব তথ্য প্রকাশ করেছে। এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 1 বছরের তুলনায় এবছরের প্রথম 6 মাসে ধর্ষণের খবর মাত্র 35টি কম। এছাড়া নারীর প্রতি সহিংসতার মধ্যে ধর্ষণের ঘটনাই সবচেয়ে বেশি। গত 6 মাসে 1555 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে। ধর্ষণের ঘটনার মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 106 জন। এর মধ্যে 17 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সহিংসতার মধ্যে ধর্ষণের পর সবচেয়ে বেশি খবর প্রকাশিত হয়েছে হত্যার। প্রকাশিত খবর অনুসারে 320 জন নারী ও কন্যা হত্যার শিকার হয়েছেন। 51 জন যৌন নিপীড়ন ও 34 জন উত্ত্যক্তের শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% শুল্ক কমানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে সরকারি খাতে খাদ্যশস্য কেনা এবং উড়োজাহাজ এবং সামরিক সরঞ্জাম আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে বলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব বলেন, বাণিজ্য বাড়ানোর জন্য তারা যদি কিছু শুল্ক ছাড় দেয় তাহলে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ট্রেডের ব্যাপারে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবেন, কিন্তু সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা ফ্যাসিলিটি দেব। আপনারা জানেন, আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফট বোয়িং। আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং। কাজেই বোয়িং কেনার জন্য আমাদের দেশে কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে শিগগিরই। আমরা সেভাবে নেগোসিয়েশন করেছি বোয়িংয়ের সাথে। চট্টগ্রামে 2 ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR থেকে এখনও এই ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি। IEDCR এর সিদ্ধান্তের জন্য চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় অপেক্ষা করছে। চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, এটি বেসরকারি ল্যাবের পরীক্ষায় গতকাল সোমবার রাতে 2 জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি IEDCR-কে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।
চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে। একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, গত 24শে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা SAM পেয়েছে সেই বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি। তবে একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।